আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ। আসামিদের যথাযথ শাস্তি না হলে ব্যর্থ হবে আদালত, মন্তব্য বিচারকের। সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু। দেশে বিদ্যুৎ ঘাটতি বা লোডশেডিং নেই দাবি মন্ত্রী। জ্বালানি সংক্রান্ত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা হবে। ক্যাম্পাস থেকেই তরুণ উদ্যোক্তা তৈরিতে সিড ফান্ডিং এর ঘোষণা প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল অব্যাহত। যে কোনো মূল্যে ঠেকানো হবে পুশিং, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন শুনবেন বিস্তারিত। মিরপুরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর আলিকিন এই রায় দেন। মাত্র 5 কার্যদিবসে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে রায় প্রদান দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে রেকর্ড। রায়ে সন্তুষ্টি জানিয়েছেন ভুক্তভোগীর বাবা ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। এই সন্তুষ্টি একজন বাবার, যিনি উচ্ছলতায় ভরা শত আবদারের 8 বছরের নিজের শিশুকন্যার খণ্ড বিখণ্ড ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ দেখেছেন নিজেরই চোখে। রায় ঘোষণার পর তাই এমন প্রতিক্রিয়া। এর আগে সকাল থেকেই ঢাকা মহানগরের দায়রা জজ এলাকায় নিরাপত্তার কড়াকড়ি, কারণ চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে রবিবার। সকাল 8:30 থেকে 9টার মধ্যে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এর ঘণ্টা 2 পর তোলা হয় এজলাসে। সকাল ঠিক 11টায় মামলার রায় পড়া শুরু করেন বিচারক। প্রায় 150 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপে আসামিদের বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেন আদালত। এ সময় প্রধান আসামি সোহেল রানার 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, 16 জন সাক্ষীর সাক্ষ্য ও জেরার সারসংক্ষেপ তুলে ধরেন বিচারক, যেখানে উঠে আসে ধর্ষণের পর 8 বছরের একটি শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার বর্ণনা, আর এই পুরো অপকর্ম ঢাকতে কিভাবে সহযোগিতা করে তার স্ত্রী স্বপ্না আক্তার। এছাড়াও এ ধরনের মামলার ক্ষেত্রে উচ্চ আদালতের বেশ কিছু নির্দেশনাও পড়ে শোনানো হয় জনাকীর্ণ আদালতে। প্রায় 40 মিনিট আসামিদের অপরাধের ফিরিস্তি উপস্থাপনের পর মূল আসামি সোহেল রানার অপরাধ ও তাকে সহযোগিতার দায়ে স্ত্রী স্বপ্না আক্তারের অপরাধ একই বিবেচনায় নিয়ে দুজনকেই মৃত্যুদণ্ড দেন আদালত। এ সময় মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখারও নির্দেশনা দেন আদালত। রায় নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান এই মামলায় স্পেশাল পিপি ও রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। রায়ের পর আসামিদের কড়া নিরাপত্তায় নেওয়া হয় কারাগারে। মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে 5 লাখ ও স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তাই লোডশেডিংও নেই বলে সংসদে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জাতীয় সংসদে এক সদস্যদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন মন্ত্রী। সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্টও উপস্থাপন করা হয় জাতীয় সংসদে, যেখানে আলাদা করে সুপারিশ করেছেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। এদিকে ধর্ষণের শিকার রামিসা সহ 4 জনের জন্য সংসদের শোক প্রস্তাব গৃহীত হয়েছে। জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর শোক প্রস্তাব। ধর্ষণের শিকার হয়ে নিহত রামিসা, ফাহিমা মিম, আমিনা ও তাবাসসুম আক্তারের জন্য সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে 1 মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মৃত্যুবরণ করা 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের জন্য গ্রহণ করা হয় শোক প্রস্তাব। অধিবেশনের শেষে জ্বালানি সংকট সমাধানে করণীয় ঠিক করতে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করেন কমিটির সভাপতি ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। কিছু কিছু জায়গায় লোডশেডিং দিতে হতে পারে। রিপোর্টে আলাদা করে সুপারিশ করেছে সরকার ও বিরোধী দল। সরকারি দলের 13টি সুপারিশের মধ্যে আছে জ্বালানি তেলের কৌশলগত মজুদ সম্প্রসারণ করে কমপক্ষে 3 মাসের সক্ষমতা বৃদ্ধি করা, আমদানি উৎস বহুমুখীকরণ, জ্বালানি সরবরাহ ব্যবস্থা পূর্ণাঙ্গ অটোমেশন করে ডিজিটাল মনিটরিং চালু, অবৈধ মজুদ ও পাচার রোধে কঠোর আইনগত ব্যবস্থা জোরদার, বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো, বিপিসির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জ্বালানি পণ্য আমদানি, রুফটপে সোলার প্যানেল বাধ্যতামূলক করার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সোলার চলছে কিনা তা তদারকি জোরদার। এছাড়াও সিস্টেম লস কমানোর জন্য পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ। আর বিরোধী সদস্যদের পরামর্শ,
রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সমীক্ষা পরিচালনা, সাশ্রয়ী বিবেচনায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ব্যবহার, অফশোর জ্বালানি অনুসন্ধানের মাধ্যমে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ করা, নতুন স্থাপিত সিঙ্গেল সরকার এমন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শুধু সনদ প্রদান নয় বরং দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা হবে। জনসংখ্যাকে রূপান্তর করা হবে জনসম্পদে। কর্মমুখী ও কারিগরি কারিকুলামের উপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়েছেন, দক্ষতা ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। এ সময় ফ্যাসিবাদী শাসনের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এবার ঘুরে দাঁড়ানোর পালা। এছাড়া ক্যাম্পাস থেকেই তরুণ উদ্যোক্তা তৈরিতে সিড ফান্ডিং এর ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি, যার অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য কর্মমুখী ও কারিগরি কারিকুলামের উপর এই প্রশিক্ষণের আয়োজন। এই প্রশিক্ষণের মাধ্যমে স্প্যানিশ, জাপানিজ সহ বেশ কিছু আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন শোষণে শুধু গণতান্ত্রিক অধিকারই কেড়ে নেওয়া হয়নি, বরং শিক্ষা ব্যবস্থাকেও বিপর্যস্ত করে দিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবো। এবার যেসব সাহসী মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে সম্মান জানাতে চাইলে আমাদেরকে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে হবে। এ সময় শিক্ষা খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বিভিন্ন পেশা যেমন ঝুঁকিতে পড়েছে, একই সঙ্গে নতুন নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বিজিবির কঠোর অবস্থানের কারণে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর অব্যাহত পুশিং চেষ্টা ব্যর্থ হয়েছে। গত কয়েকদিন ধরেই পঞ্চগড়, ঠাকুরগাঁও, মেহেরপুর, লালমনিরহাট, সুনামগঞ্জ দিয়ে দফায় দফায় পুশিংয়ের অপচেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির সাথে রাতভর পাহারা দিচ্ছে স্থানীয়রাও। বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার জন্য 2 রাত ধরে এই 10 নারী পুরুষকে জড়ো করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর তাদেরকে পাঠানো হয় পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায়। তবে পরিচয় নিশ্চিত না হওয়ায় তাদেরকে গ্রহণ করেনি বিজিবি। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থানের পাশাপাশি রাতভর পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। পরবর্তীতে কয়েক দফা পুশিনের চেষ্টা করলে বিএসএফ এর মুখোমুখি অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিও। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্ত দিয়েও পুশিনের অপচেষ্টা চালায় বিএসএফ। 11 জনকে জড়ো করার পর গেল 34 ঘন্টা ধরে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির দৃঢ়তায় ব্যর্থ হয় তারা। দুদেশের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে শূন্য রেখায় অবস্থান করছে ওই 11 জন। মানে ওই ইটভাটায় কাজ করতাম, ওখান তো ওই সরকার ওই ঘোষণা দিয়েছে যে তোমাদের জন্য বর্ডার খুলে দিছি।